রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৈব ঔষধ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 12 সেপ্টেম্বর। তাঁর প্রথম প্রকাশিত গল্প উপেক্ষিতা। পরে তাঁর 10টি গল্প নিয়ে তাঁর প্রথম ছোট গল্পের সংকলন মেঘমল্লার প্রকাশিত হয়। লিখেছেন অজস্র ছোট গল্প ও উপন্যাস। তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস পথের পাঁচালী, আরণ্যক, ইছামতি, অপরাজিত প্রভৃতি। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৈব ঔষধ। আজ আর তরঙ্গিনী দেবীর কিছুই নেই, কিন্তু এমন এক সময় ছিল যখন এই গ্রামের শ্রেষ্ঠা রূপসী ছিলেন তরঙ্গিনী দেবী। শুধু রূপসী নয়, বড় ঘরের বউও ছিলেন। এখন আর কিছুই নেই। এই গ্রামের বড় গাঁতিদার ঘনরাম রায়চৌধুরী তার স্বামী। জ্বলন্ত রূপ নিয়ে প্রথম যখন তিনি শ্বশুর বাড়ি ঘর করতে আসেন, তখন তার বয়স 15। সেকালে এত বছর বয়সে মেয়েদের বিবাহ হতো না, কিন্তু তার পিতামহ রামেশ্বর চক্রবর্তী বিদ্যাভূষণ খুব ভালো জ্যোতিষী ছিলেন। কন্যার 14 বৎসর বয়সে বৈধব্য যোগ থাকায় স্নেহময় বৃদ্ধ ওই বয়সটি পার করেই পৌত্রীর বিবাহ দেওয়া ধার্য করেন। যখন প্রথম শ্বশুর বাড়ি আসেন তিনি, ঘনরাম রায়চৌধুরীর পিতা দয়ারাম রায়চৌধুরী জীবিত। নামে দয়ারাম হলে কি হবে, ইনি ছিলেন নিষ্ঠুর প্রজাপীড়ক, কঠোর শাসক ও মামলাবাজ। আবার খুব উদারও যে ছিলেন, তার পরিচয় এই রাজীবপুরের অনেকে আজও মনে রেখেছেন। বাড়িতে 20-22টা ধানের গোলাতে ধান বোঝাই, অথচ প্রজার কর্জ নেওয়া সামান্য ধানের জন্যে তাকে চণ্ডীমণ্ডপের সামনে, গ্রামের লোকেরা বলতো কাছারি বাড়ি, সেখানে এনে খুঁটিতে বেঁধে রেখে দিতেন। মারধর করতেন, মোকদ্দমা মামলা করে তাকে ভিটেচ্যুত করতে চাইতেন। তরঙ্গিনী এসে দেখলেন তিনি মস্ত বড় প্রতাপশালী শ্বশুরের আদরিণী পুত্রবধূ। শাশুড়িটি লোক ভালো নন, প্রতি কাজে সর্বদা খিটখিট করা, সবসময় কাজে খুঁত কাটা, এই ছিল তার স্বভাব। তরঙ্গিনী খুব শান্ত মেজাজের বধূ ছিলেন। শাশুড়ির সমস্ত তিরস্কার বিনা প্রতিবাদে শুনে নীরবে অশ্রু বিসর্জন করতেন। একথা পারলেই বেশ শোনাতো বা মানাতো বটে, কিন্তু সত্যের খাতিরে বলতে হলো যে তরঙ্গিনী আদৌ তা ছিলেন না। তিনিও ঝংকার দিয়ে উঠতেন, সমানে সমানে তর্ক ঝগড়া করতেন। সেকালে এতে লোক ভালো বলতো না। শ্বশুর পুত্রবধূকে কাছে ডেকে স্নেহের সুরে বলতেন, শোনো বৌমা, এদিকে এসো। শশা খাবা? না। কি খাবা? কিছু খাবো না। বসো বসো এখানে। কি বলুন? তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করছো কেন সকালবেলা? উনি আমায় বললেন আমি বাটনা বাটতে জানি নে। বলছেন উনি তোমার গুরুজন, তোমার কি তর্ক করা উচিত? না, উচিত না। আমি ছাড়বো কেন? তুমি নিতান্ত ছেলে মানুষ, কথাবার্তা বলতি নেই গুরুজনের সঙ্গে ওভাবে, ওতে লোকে নিন্দে করে। তারপর আরম্ভ হতো সদুপদেশ। মহাভারতের 2-1টি সতীলক্ষ্মী স্ত্রীলোকের কাহিনী। ওর ছেলেবেলায় একজন বড় ভালো গৃহিণী এ গ্রামে বাস করতেন, তাঁরও পুণ্য কথা, সবই মুখে মুখে। দয়ারাম রায়চৌধুরী বইটই পড়তে ভালোবাসতেন না। বাড়িতে পাঁজি ছাড়া অন্য বইও ছিল না। এই সময়ে দয়ারামের স্ত্রী জগদম্বা এসে বলতেন, আমি বাপের বাড়ি যাব, গাড়ি তৈরি করে দাও।
আরে বাবা, কি হলো কি? কিচ্ছু হয়নি, তোমার আদরের বৌমা নিয়ে তুমি থাকো। আমার এ সংসারে আর পোষাবে না। অকমান হতি এ বাড়ি আমি থাকতে পারবো না। এই সময়ে তরঙ্গিনী মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে উঠতেই জগদম্বা দেবী তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, ওই দেখো, দেখেছ আমার কথায় হেন হেনস্তা? আমি মানুষ নই, শুনলে? আকমান কি কথা বাবা? জগদম্বা দেবী অমনি আঁচলের চাবির গোছা খুলে ঝড়াত করে স্বামীর সামনে ছড়ে দিলেন। এই রইল তোমার চাবি, তোমার সংসার তুমি দেখে নাও। তোমার সোহাগের বৌমাকে নিয়ে তুমি থাকো। আমিও সভ্য চক্রবর্তীর মেয়ে, জেনে রেখো। আমি এ সংসারে অকমান হতি আসিনি। গৃহিণী ছুটে ঘর থেকে বেরিয়ে যেতেই দয়ারাম বিব্রত হয়ে বলে উঠলেন, আরে শোনো শোনো শোনো, এই সবাই হয়েছে আমার সমান। কি গেরোতেই পড়েছি বাপু। আচ্ছা আচ্ছা বৌমা, বৌমা আবার আবার তুমি হাসছো? হ্যাঁ, হাসছো? আবার হাসি কিসের? না 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 না, এরকম করলে আমাকে সব বেচে কিনে এই কাশি রওনা হতে হবে দেখছি। এইভাবেই তরঙ্গিনীর কৈশোর কেটে গেল। তারপর বৃদ্ধ দয়ারাম রায়চৌধুরী একদিন শ্বাসরোগে দেহত্যাগ করলেন। ঘনরাম নিলেন বড় গাঁতি জমা ও প্রজাপত্রের ভার, কিন্তু সংসারে শান্তি ছিল না। জগদম্বা দেবী সংসারের সর্বেসর্বা মালিক হতে চাইলেও প্রবল বাধা আসত পুত্রবধূ তরঙ্গিনীর দিক থেকে। ঘনরাম রায়চৌধুরী নিজে পিতার মতো দুর্দান্ত শাসক ও মামলাবাজ গাঁতিদার ছিলেন, কিন্তু বাড়িতে স্ত্রী বা মা কাউকে পেরে উঠতেন না। সেখানে নিত্য দ্বন্দ্ব লেগেই আছে। তরঙ্গিনী গ্রামের লোককে জিনিসপত্র দিতে ভালোবাসেন। যার চালের অভাব তাকে ভাঁড়ার থেকে শাশুড়ির অজ্ঞাতসারে চাল বার করে দেন। যার কাপড় নেই তাকে নিজের বা শাশুড়ির পুরনো কাপড় বার করে দিয়ে দেন। সেসব আবার জগদম্বা পছন্দ করেন না। গ্রামের অভাবী লোকেরা বধূকে ভালোবাসে, তার কাছে নিজেদের দুঃখের কাহিনী ব্যক্ত করে আনন্দ পায়, কিন্তু তারা আবার জগদম্বাকে দেখতে পারে না। গ্রামে এক ঘর জেলে আছে, অতি গরিব, নাম যদু জেলে। সেবার ভীষণ বাদলা বৃষ্টি ভাদ্র মাসে। যদু জেলে ছেলে মেয়ে নিয়ে অসুখে পড়ে অনাহারে দিন কাটাচ্ছে। একদিন তরঙ্গিনীকে তেঁতুলতলায় ডেকে যদুর মেয়ে কমলি বললে, কাকিমা, বাবা আপনাকে একবার বলতে বলেছে। মোদের বড্ড কষ্ট, বাবা অসুখে পড়ে আছে, আমরা খেতে পাইনি। কি হয়েছে তোর বাবার? জ্বর হয়েছে। ডাক্তার দেখছে? খেতে পাইনে তার ডাক্তার, আর চাল নেই ঘরে। চল আমি দিচ্ছি। চুপি চুপি পেয়ারা তলার জানলায় গিয়ে দাঁড়া, মা বাড়ি আছেন কি না দেখি। তারপর উঁকি মেরে দেখলেন শাশুড়ি ঘাটে গিয়েছেন নাইতে। অমনি ভাঁড়ার থেকে 4 কাঠা চাল পূর্ণ একটি ধামা এনে পেয়ারাতলায় এসে কমলির হাতে দিয়ে বললেন, যা পালা। কমলি বাঁশ বাগান ভেঙে ধামা হাতে দৌড়েই পালাল। ঝগড়াতে তরঙ্গিনীর সঙ্গে সবসময়ই তার শাশুড়ি পরাজয় স্বীকার করতেন। অমন চোখা চোখা বাক্যবান প্রয়োগের সাধ্য জগদম্বা দেবীর ছিল না। ছেলে মায়ের দিকে থাকতো বলেই জগদম্বা চোখ রাঙিয়ে না হোক কেঁদেও জিতে যেতেন। সেবার ঘনরাম রায়চৌধুরী শান্তিপুরের কাছে এক জমিদারের অধীনে নায়েবি কর্ম গ্রহণ করে সেখানে স্ত্রীকে নিয়ে যেতে চাইলেন। না, বাড়ি ছেড়ে বউকে নিয়ে যাওয়া চলবে না। ঘনরাম রায়চৌধুরী আমতা আমতা করে বললেন, না নিয়ে গেলেও এখানে তো তোমাদের। নিজে গিয়ে শাসন করো গে নিজের বউকে, নয়তো নিজে চলে যাও। সংসার কি করে শায়েস্তা রাখতে হয় তা আমি জানি। নিয়েই যাই না হয় এবারটা, অনেক দিন এক জায়গায় রয়েছে।
আমি মরবার আগে তো নয়, সে সুবিধে এখন হবে না। অগত্যা ঘনরামকে একাই চাকুরি স্থানে চলে যেতে হলো। সেবার শীতকালে দেশে চারিধারে বড্ড অসুখ বিসুখ দেখা দিল। শীতের সন্ধ্যায় জগদম্বা অন্যমনস্কভাবে বসে আছেন দেখে তরঙ্গিনীর বড় ছেলে প্রতুল জিজ্ঞেস করলে, ঠাকুমা, এমন করে বসে আছো কেন? কিছু না, শরীরটা ভালো না। মাকে ডাকবো? না, ডাকতে হবে না। হেঁসেল ছেড়ে এখন এলি, রান্না বান্না হবে না। দেখি তোমার গা। হে কি, গা যে পুড়ে যাচ্ছে। ও কিছু না, পিত্তির ধাত, তাই। তুই যা, গিয়ে পড়গে যা। সেই রাত্রেই জগদম্বা দেবী বিষম অসুখে পড়লেন। সংসারের অবস্থা ভালো। বাড়ির গোমস্তা রামনাথ গাঙ্গুলি প্রতুলের আহ্বানে অনেক রাত্রে চণ্ডীমণ্ডপ থেকে উঠে এসে কর্ত্রীর হাত দেখে বললেন, জ্বর হয়েছে বেশ, নারী খুব চঞ্চল। গুপি ডাক্তারকে ডাকবো? হ্যাঁ, ওইটুকু এখন বাকি আছে। এই বয়সে ডাক্তারি ওষুধ না গিললি চলছে না। ডাক্তার বাড়ি এলে কুলোর বাতাস দিয়ে তাড়িয়ে দেব না। সারকুমারী মতো করো। অতএব সারকুমারী মতে চিকিৎসা চলল। এদিকের পল্লী অঞ্চলে এই একটি চিকিৎসা পদ্ধতি বহুকাল থেকে প্রচলিত আছে। ননিবাগদি, নকুলমুচি প্রভৃতি সারকুমারী মতের বড় চিকিৎসক। এরা গ্রামে গ্রামে বেরিয়ে রোগী দেখে, বিনিময়ে যা পায় তাতেই সন্তুষ্ট থাকে। এরা অত্যন্ত অল্পে সন্তুষ্ট হয় বলে এদের সঙ্গে প্রতিযোগিতায় পাশ করা ডাক্তারেরা পেরে ওঠে না। নকুলমুচি একটা বাঁশের চোঙা থেকে গোটা 10-12 পাটুলি বার করে বললে, মা ঠাকুরের কি বড় জল তেষ্টা পাচ্ছে? তা পায় বাবা। কি খাচ্ছেন? ও বেলা সাবু খেয়েছিলাম। সাবু খাবেন না, মোদের মতেও চলবে না। কি খাবো বাবা? আগে পান্তা ভাত। তারপর? আগে ডোবায় ছ্যান করবেন, তারপর পান্তা ভাত খাবেন। হ্যাঁ, তা না হলে জ্বর বিকারে সুবিধে হবে কিরম করে? ওকে বলতে দাও না ভাই। আগে মোর বড়ি খেলি, ডোবায় ছ্যান করতে হবে, পান্তা ভাতও খেতে হবে। তাই হবে বাবা, তুমি ওষুধ দিও। জগদম্বার জিদ বজায় রইল। ফল এই দাঁড়ালো, সারকুমারী মতে চিকিৎসার তৃতীয় দিনে রোগিণীর অবস্থা দাঁড়ালো এমন খারাপ যে সারাদিন ধরে গ্রামের শূদ্র ভদ্র সবাই ভেঙে পড়ল বাড়িতে। গভীর রাত্রি। তরঙ্গিনী শিয়রে বসে শাশুড়ির সেবা করছেন। ঘনরাম রায়চৌধুরীকে কর্মস্থানে টেলিগ্রাম করা হয়েছে। বড় মেয়ে রানী বললে, মা, একটা কথা। কি? বাইরে এসো, বলছি। মা, বুড়ি আর বাঁচবে না। তুই কি করে বুঝলি? আমি তাই বুঝলাম। এবার সেই ওষুধটা শিখে নাও না কেন? জগদম্বা নাকি কোন সন্ন্যাসীর কথা মতো কাজ করে রোগমুক্ত হয়েছিলেন। মাঝে মাঝে লোক আসতো তার কাছে ওষুধ নিতে। জীবনে অম্বলশূল রোগগ্রস্ত রোগীকে তিনি যে ওষুধ দিয়েছেন, কত দূর দূরান্তর থেকে রোগীরা এসে ওষুধ খেয়ে গিয়েছে। এই ওষুধ দেওয়ার একটা নিয়ম হচ্ছে এই যে রোগীকে স্বয়ং এসে ওষুধ খেয়ে যেতে হবে। ওষুধ তুলে বেটে দেবেন জগদম্বা দেবী স্বয়ং। তরঙ্গিনী দেবী শাশুড়ির এ দৈব ওষুধের কথা জানতেন। তবে রোগী তো সব সময় আসতো না। কালে ভদ্রে 2-5 বছর অন্তর হয়তো কোনো একদিন একজন এলো। নিতান্ত দুরারোগ্য রোগ না হলে কেউ বিদেশে ওষুধ আনতে যায় না। তরঙ্গিনী দেবী শাশুড়ির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, মা। জগদম্বা ঘুমের ঘোর থেকে সদ্য উত্থানের সুরে বলে উঠলেন, হ্যাঁ। মা, একটু কমলা লেবুর রস দেব? ও মিছরির জল? ও মা, একটা কথা,
আমাকে সেই ওষুধটার কথা বলে দেবেন, সেই দৈব ওষুধটা। এই শোনো, আমার তখন সমস্ত বয়স, অম্বলসাল রোগ হলো, ছটফট করছি রোগের যাতনায়। এমন সময় অনেক রাত্রি দেখছি কি জানো, এক সন্ন্যাসী এসে আমায় বলছে, তোর রোগ সেরে যাবে, তুই কাল সকালে উঠে অমুক গাছের শেকড় তুলে নে। কি গাছের শেকড় মা? এ কথার উত্তর জগদম্বা আর ইহজীবনে দিতে পারেননি। সঙ্গে সঙ্গে বাইরে ঘনরাম রায়চৌধুরীর কণ্ঠস্বর শোনা গেল। তিনি টেলিগ্রাম পেয়ে মার সঙ্গে দেখা করতে এসেছেন। মা, ও মা, মা। তরঙ্গিনী দেবী তাড়াতাড়ি উঠে গেলেন। ভোরের দিকে জগদম্বা দেবী পরলোকে প্রস্থান করলেন। তারপর অনেক দিন হয়ে গিয়েছে, সংসারের অনেক পরিবর্তন ঘটে গিয়েছে। রানীর বিবাহ হয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে। ঘনরাম রায়চৌধুরী বৃদ্ধ অবস্থায় বাড়িতে বসে আছেন। প্রতুল সামান্য মাইনের চাকুরি করে, বিদেশে থাকে। সে জৌলুস নেই সংসারের। তরঙ্গিনীও বৃদ্ধা। এ সময় একদিন জনৈক লোক এসে ঘোড়ার গাড়ি থেকে ওদের বাড়ির সামনে নামল, সঙ্গে একটি বউ, দুটি ছেলে। লোকটা গাড়ি থেকে নেমে এক হাতে বুক চেপে এমনভাবে আস্তে আস্তে বউটির কাঁধে ভর দিয়ে আসতে লাগলো যেন সে যন্ত্রণায় অত্যন্ত কাতর। একটু পরেই জানা গেল লোকটি অম্বলশূলের বেদনায় কাতর হয়ে বহু দূর থেকে এসেছে। তরঙ্গিনী দেবী অম্বলশূলের দৈব ঔষধ জানেন, সে শুনেছে। ভদ্রলোকের স্ত্রী বললে, মা, বড্ড দূর থেকে এসেছি আপনার নাম শুনে। না দয়া করলে চলবে না মা, আমার প্রাণ বাঁচান আপনি, বড্ড আশা নিয়ে এসেছি। তোমরা জানলে কি করে বাবা যে আমি অম্বলশূলের ওষুধ জানি? স্বামী স্ত্রী দুজনেই উচ্ছ্বসিত হয়ে উঠল। রানীর বিয়ে হয়েছে তাদের দেশে। রানীর ননদের মুখে একথা ভদ্রলোকের স্ত্রী শুনেছে। তাছাড়া একথা কে না জানে, তাঁদের বাড়িতে অম্বলশূলের বিখ্যাত দৈব ঔষধ আছে। তরঙ্গিনী সব কথা ভেবে দেখলেন। তিনি যে শাশুড়ির কাছ থেকে ওষুধ পাননি এ কথা কাউকে বলেননি, রানীকেও কখনো বলেননি এ কথা। রানী শ্বশুরবাড়ি গিয়ে নিশ্চয়ই মায়ের গুণের কথা অতিরঞ্জিত করে ব্যাখ্যা করে থাকবে। খানিকক্ষণ চিন্তা করে তরঙ্গিনী বললেন, আচ্ছা, ওষুধ দেব বাবা, ব্যস্ত হইও না। সে তো কাল সকালে। আজ রাত্রে এখানে সবাই থাকো, খাওয়া দাওয়া করো, সেরে যাবে বাবা, কোনো ভয় নেই। পরদিন খুব সকালে উঠে তরঙ্গিনী রোগীর স্ত্রীকে বললেন, আমার নাতনিকে সঙ্গে দিচ্ছি, তোমার স্বামীকে নদী থেকে নাইয়ে আনো, ওষুধ আমি বেটে রেখে দিচ্ছি। বাড়ির পেছনের বনের মধ্যে ঢুকে তিনি একটা কাঁটা নোটের শেকড় তুললেন। মনে মনে বললেন, কোনো অপরাধ নিও না ঠাকুর, আমি কিছুই জানি নে, তোমার দয়ায় যেন ওর অসুখ সারে। এত দূর থেকে এসেছে কষ্ট করে। সেই কাঁটা নোটের শেকড় বেটে রোগীকে খাইয়ে দিলেন। ওরা দুজনেই চলে গেল। 2 মাস পরেই রানী শ্বশুর বাড়ি থেকে এলো। কথায় কথায় একদিন মাকে বললে, আচ্ছা মা, 5 ঘরার ভুবন মজুমদার তোমার কাছ থেকে ওষুধ নিয়ে গিয়েছিল? তরঙ্গিনীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করে উঠল। মেয়ের মুখের দিকে চেয়ে বললেন, কেন রে? হ্যাঁ, একদিন একজন লোক আর তার বউ এসেছিল বটে। 5 ঘড়া কি ক ঘড়া তা জানি নে, সে এক মজার কথা। সে হলো কি বাপু? আচ্ছা,
তুই তো শ্বশুর বাড়িতে ওসব কথা এমন করে। তার কথা শেষ হওয়ার পূর্বেই রানী বললে, ভুবন মজুমদার পরশু আমার শ্বশুর বাড়ি এসেছিল। সে একদম সেরে গিয়েছে, দিব্যি চেহারা হয়েছে। বললে তোমার মা আমার আর জন্মের মা ছিলেন, আমার পুনর্জন্ম দান করেছেন। সে কত কথা। দোকানা খেজুর গুড় দিতে এসেছিল, বলে বৌমা বাপের বাড়ি যাচ্ছ, মাকে গিয়ে দিও। তা আমি বললাম কোনো জিনিস নেওয়ার নিয়ম নেই, নিতে পারবো না। আমার শ্বশুর বাড়ির দিকে তোমার খুব নাম। তরঙ্গিনীর কণ্ঠ থেকে কৈফিয়তের সুর মিলিয়ে গেল। মেয়ের কাছে যে কথা বলতে যাচ্ছিলেন তা আর বললেন না। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৈব ঔষধ। গল্পটি ভালো লাগলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য ক্লাসিক পেজেস লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না।